ভালোবেসে দেশে দেশে লিখে দিলে নাম তুমি এসে 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 আজ লিখে দিলে নাম তুমি এসে তোমার আমার ভালোবাসাকে সাত পাকের অমর বন্ধনে বাঁধবো, সেদিন তোমার আমার পবিত্র প্রেমকে সার্থক করতে তোমার স্মৃতিতে বই দেবো আমার স্বীকৃতির সিঁদুর সেই। তুমি আর কিছুই অপেক্ষা করো, আর কিছুই অপেক্ষা করো। আমি অপেক্ষা করতে পারছি না বকুল। আমি তোমাকে কষ্ট করে কথা দিচ্ছি, ভালোবাসার সাথে শপথ করছি। তুমি যেদিন তোমার কাছে স্বীকৃতি চাইবে আমি সেদিনই তোমাকে স্বীকৃতি দেবো বকুল। মা কবচনে শিখুন, আপনি আগে দিদি সিঁড়িতে পড়িয়ে দিন আপনার ভালোবাসার স্বীকৃতি শিখুন। বেশ, তবে তাই হোক। না হলে মালা বলো, না হলে সাক্ষী না থাকলে আমি আমার সাক্ষী রেখে এইখানে করতে হবে। আমি তোমার সহযাত্রী, তুমি যেমন চাইছো বকুলজির ভালোবাসাকে স্বীকৃতি দিতে, আমিও তেমনি চাই বকুলজির ছোট বোন চাপাকে আমাদের গাঙ্গুলি বাড়ির ছোট বউ করে নিয়ে চলার পথে এগিয়ে যেতে। ভাই খুব ভালো করছে। আর এই তো হলো দুপুর ভাই নক্ষত্র। আরে ভাই আমি তো তাই আমার চলার পথে সাথী করতে আমি এই বলতে ঘুরিয়ে দেবো আমার ভালোবাসার।
আপনার অজ্ঞাতে অন্যায় করতে আমি বাধ্য হয়েছি বাচ্চা মশাই। যদি কোনো শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। এই তোমার কাছে আমার অনুরোধ বাবা, আমাদের পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা, অস্বীকার করো না। ধর্মীয় ভালোবাসাকে অস্বীকার করার শ্রদ্ধা আমার নেই মা, তবে আমার ভয় হয় তোমার মতো সোনার টুকরো যাদের কাছে তোমার মতো ছোট্ট একটা মাটির প্রতীককে ঠিক মানাবে তোমার আকাশের চাঁদ যখন মাটির পৃথিবীতে নেমে এসেছে তখন সেই চাঁদকে বিসর্জন না দিয়ে বরণ করা উচিত মাস্টার মশাই। নিশ্চয় বরণ করবো। ধ্রুব আমার প্রিয় ছাত্র, বাচ্চা মশাই আমার আদর্শের ধ্রুব তারা, সেই ধ্রুব যখন আজ স্বেচ্ছায় আমাকে কন্যালয় থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে, দেখি আমার সব সৌভাগ্য রে মা। বাচ্চা মশাই আমি এক অবসরপ্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক, তোমার কথা যত বন্ধু থাকতো আমি দিতে পারবো না বাবা, তবে স্বেচ্ছায় যতটুকু আমি দিতে পারবো সেটাই তো কারো খুশি মনে করো বাবা। মশাই যদি দম হৃদয়ের মম, যদি দম হৃদয় উত্তম, এই যদি শাস্ত্রের বাণী হয় তাহলে সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচার সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি দেব তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। মশাই ও দাদা ভাইরা, ও দিদি ভাইরা, তোমরা তো সবে শুনলে আগামী শুভ লগ্নে আমার এই দিদির সঙ্গে আমার ধ্রুবদার জামাইবাবুর না বিয়ে, না বিয়ে তো রেস্ট্রিক্টমেন্ট তো হয়েই গেছে, মানে আসল বিয়ে তো আজ হয়েই গেছে। তবুও কিন্তু সবাই আসবে, আমার এই দিদি আর আমার এই জামাইবাবুকে আশীর্বাদ করতে। কি? আপনারা আসবেন তো? কেমন? চাপারা কারণ বেশি মানে আরে আমার কি কোনো হচ্ছে নাকি আজ কি আমার সবচাইতে জীবনের স্মরণীয় দিন আমার মা বাবা যদি আমাকে মেনে না নেয়, আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে আমি কেমন যেতে পারি? আমি আর বাবা মা ভাইদের অনুমতি কি পাই? যদি কোনো দুর্ভাগ্যবশত ওনারা আমাদের সম্পর্ক মেনে নেয় তাহলে আমি ওনাদের বাইরে বলবো এই যে তুমি এইখানে আমি হতে হবে সারা দেশ বুঝে রাখছি কেন কি হয়েছে নিমাই তোর বাবা মৃত্যু শয্যায় শুয়ে থেকে বারবার তোর নাম করছে, তুই যেন চিঠিটা পাওয়া মাত্রই টেলিগ্রাম মনে করে চলে আসবি। ইতি তোর মা। বাবা মৃত্যু শয্যায় বারবার আমাকে খুঁজছেন আমাকে একদিকে যেতে হবে বাবা মৃত্যু শয্যায় বারবার আমাকে খুঁজছেন কিন্তু নয় বকুল কোনো কিন্তু নয় যদি কোনো কারণ বসত মাত্রার মতো মিটনাকে রক্তে আমি পৌঁছাতে না পারি তাহলে তুমি জানবে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী আর আমি তোমার ধ্রুবদা! 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 নিমাই, আমার মনটা এমন অস্থির হয়ে উঠছে কেন? আমার মনে হচ্ছে ওরা আমার মানুষের সম্পদের মধ্যে পেয়ে হাজার থেকে এখন অমর করতে চলছে। না, আমি আর পারছি না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। দেখবে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া রোদার মতো ছেলে যখন তোমার জীবনে দায় দায়িত্ব সব কিছু দিয়েছে তখন তোমার জীবনে আর তুমি তাই যেন হয় রে নিমাই, তোর কথা যেন পড়ে মিলে যায়, তাহলে তোকে আমি ছি, এ আমি কি ভাবছি স্বার্থপরের মতো আমার স্বামীর বাবা
দাদাকে আমি কিছুতেই রাজি করাতে পারলাম না। তাহলে কি হবে না পাত্র? মৃত্যু পর্যায়ে দিয়ে বাবার শেষ ইচ্ছেটুকু কি পূর্ণ হবে না? সত্যি যদি কোনো একটা অঘটন ঘটে যায়, বাবার আপনার যে স্বর্গে কেউ শান্তি পাবে না রে নক্ষত্র। কিন্তু বদ্দাও তো রক্ত মাংসের মানুষ। কিসের তার ইচ্ছার কথাটাও তোমাদের জানা দরকার। কিসের ইচ্ছা দিচ্ছে? আর যদি বাবার হঠাৎ কিছু একটা হয়ে যায়, আমি কিন্তু তারাকে কোনোদিনই ক্ষমা করবো না দাদা। ওরা আমায় ক্ষমা করি সর্ব, আমার পক্ষে এই প্রস্তাব মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। না হলেও তোমাকে মেনে নিতে হবে দাদা। অর্থ তুই বুঝতে পারছিস না। মেয়েটা বুঝতে না পারলেও আমি কিন্তু সন্তুষ্টি পাচ্ছি দাদা। তবুও তোমার কাছে অনুরোধ করছি, নক্ষত্র, মৃত্যু সজ্জায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছেটুকু না রে নক্ষত্র, না। আমার পক্ষে তোদের প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয় রে। কেন সম্ভব না বাবা বাবু? ভক্তবাবু তো তোমার উপর ভরসা আছে। শুধু এই সময়, শুধু শেষ সময়ে তোমার এই ইচ্ছে তো কত বড় ইচ্ছে তো তুমি পূর্ণ করো বাবু। তুমি পারো না। পারতাম রাহুল, আমি পারতাম। বাবার শেষ ইচ্ছেটুকু পূর্ণ করতে আমি পারতাম, কিন্তু এই মুহূর্তে আমি যে বড় পাই। কারণ এই মুহূর্তে যদি বাবা আমাদের সম্পর্কের কথাটা জানতে পারে, তাহলে বাবা তো অসুস্থ হয়ে ওকে শুধু হত্যা করে দিতে পারে। না 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 না, তা কখনো জানা সম্ভব নয়। না না, আমি পারবো না, পারবো না, দাদা, পারবে না দাদা। কি অসুবিধা আছে তোমার? বলা সম্ভব নয় অর্থ। কেন সম্ভব নয় দাদা? তোমার যদি সব সাহস থাকে তাহলে তোমার সব কথা খুলে বলা উচিত। ভক্তবাবু তোমার উপর বড় আশা করে আছেন তো। তাই তো দুদিন দাস তোমার খুঁজছেন, আর কি নিয়ে তো বলছেন তোমার মেয়েটা যদি নিয়ে যেতে পারতাম তাহলে স্বস্তিতে ভক্তি পারতাম। ভক্তবাবুর এই ইচ্ছে তো পূর্ণ করো ভক্তবাবু, পূর্ণ করো। তা যে কোনো মতেই সম্ভব নয়। কেন সম্ভব নয় গো? তুই আমাদের প্রথম সন্তান, সবচেয়ে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে আমরা তোকে মানুষ করেছি। আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? মা, মাগো, আমি তোমাদের কর্তব্যের জন্য আমি নিজেকে বলি দিতে পারি মা, কিন্তু আমার সত্যকে আমি বলি দিতে পারি না। এই তোর সত্য। আমি বলো দাদা, বলো, তুমি চুপ করে থেকো না, বলো। হ্যাঁ বলো মাতা, বলো ভক্তবাবু বলো। কোন সত্যকে আড়াল করতে তুমি এই বিয়েতে আপত্তি করছো সে কথা তুমি মায়ের সামনে খুলে বলো। জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। দাদা, মা, মাগো, ভক্তবাবু আমি রাখতে পারলাম না মা। তোমাদের এই অভাগা সন্তানকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। আমারও শেষ কথা তুই শুনে রাখ। আমার কথা রাখতে আর তোর বাবার শেষ ইচ্ছা পূর্ণ করতে যদি আমাদের কথা মতো তুই বিয়ে না করিস তাহলে তোর বাবার বড় মুখ দেখবো নাকি? তুই তুই আমার বড় মুখ দেখবি। দাদা, হরে ঈশ্বর, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? বেশ, তবে তাই হোক, তোমাদের ইচ্ছার প্রকাশকে বলি হোক এই ভুবনে জীবন। আর দুদিকারই আদর্শ হারিতা করে মিথ্যের শোধে আর কত করে যারা টুকতে টুকতে কাঁদুকে এই বন্দি দিলে তবুও তোমাদের মুখে হাতি পুরাতে কথা দিও। তোমাদের কথা মতো আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। আমার আশা করি
যায়, মাঝে মাত্র আর কয়েকটা দিন। তারপর কোনো এক শুভ রাতে আমার স্বপ্নর সাথে ঘাত করে আমি এগিয়ে যাবো আমার স্বপ্নের দেশে। কিন্তু মাঝে এতগুলো দিন কেটে গেল, তুই যেটা তো একবারও আমার সাথে দেখা করতে গেল না। তাহলে কি আমি এসেছি বকুল। কে কে আমাকে ফোন করে ডাকলো? আমি তোমার দেবো। জোদা ভাই, জোদা তুমি? তবে রে কাজী, আমার সঙ্গে দেখা আছে, তোমার একদিন কি আবার একদিন? দিদি রাস্তা ছাড়া হচ্ছে। বল, বল, আর পক্ষে এরকম অসুবিধা করবে, বল। আর একটা ছেড়ে ফেলো। লক্ষ্মী লাভ করিস না, ছেড়ে দে মন কাজ। কথা দিয়া বাসর রাখিস। দিদি রাগ করিস না, ছেড়ে দে মন কাজ। কথা দিয়া বাসর রাখিস। কথা দিয়া বাসর রাখিস। চাপাটা যেমন দুষ্টু, ঠিক তেমনি মিষ্টি। ওর দুষ্টু মিষ্টি আমি কৃত্রিম রাগের ভালো করে থাকলেও ওর কথাগুলো শুনতে না আমার ভীষণ 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 ভালো লাগে। কি হয়েছে রে ভাই? তুই এবার চিৎকার করে বড় ডাকছিস? সর্বনাশ হয়ে গেছে বকুল। বড় সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে বলো তো, কেন কি হয়েছে? তোমার ওই দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তোমার ওই ভালোবাসার খাঁচাটা ভেঙে চৈচির হয়ে গেছে। বলছি তুই ভাই, তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। স্পষ্ট করে বল কি হয়েছে রে ভাই, স্পষ্ট করে বল কি হয়েছে? পারবো না বকুলদি, সেই নিশ্চুর কথাটা তোমার সামনে আমি কিছু কি বলতে পারি। কি বললি? তবে এই জিনিসটা দেখো, তোমার জীবন থেকে জীবনটা চিরদিনের মতো হারিয়ে গেছে। কি বললি নিমাই? আমার বকুলের জীবন থেকে ধ্রুব না না, এ হতে পারে না, কখনই হতে পারে না। তুমি মিথ্যা বলছিস? মাস্টারমশাই না। হ্যাঁ, মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে কথা বলছিস। তোকে যে আমার ভাইয়ের মতো ভালোবাসি, তুই কেন তারপরে আমার এই অবস্থা করলি? বল এবার, বল, সত্যি করে বল, সত্যি মিথ্যে বল, তোমাকে আমি মিথ্যে আঘা দিতে আসিনি। তোমার সর্বনাশের কথা, তার এই সর্বনাশের কথা আমি পাগলের মতো ছুটে এসেছি। বলবি ভাই কি যাই সর্বনাশ। এই উপেক্ষা করে ধ্রুবদা আমার বিয়ে করে। তুই আমাকে একটু সত্যি কথা বল। আমার নামে যে বিপরীত বল, তুই এতক্ষণ ধরে যা বললি সব মিথ্যে। ওই ধ্রুবনাথের মিথ্যা রাতে লোকটা দিদিকে ঠকেছে। তুই এই কথা বলছিস কেন? বল না, তুই এই কথা বলছিস কেন? খবরটা আমি চাপাতে দিয়েছি। তোমার ধ্রুবদা শহর থেকে বড় লোকের মেয়েকে বিয়ে করে এনেছে। আমার সত্য সাধনার ধ্রুবতারা লোকের আকাশে আশ্রয় নিলে আমার আদর্শকে দুপায়ে বাড়িয়ে তুমি আমার সঙ্গে প্রতারণা করলে মানুষ মরণ কারিগর হয়ে অজগর মানুষ চিহ্ন
আমার ময়না তখন অপলক দৃষ্টিতে চেয়ে থাকতো, আজ ঝরঝর করে কান্ত। তোর বোন ময়না বুলি বিলকুল বন্ধ করে দিয়েছে। কোথায় আমার ময়না? কতকাল আমি তাকে দেখিনি। ওই নিষ্ঠুর পিশাচটা আমার মুখ থেকে ওরা কেড়ে নিয়ে গেছে। আর একটা দিনও আমি তাকে দেখতে পেলাম না। আচ্ছা রমজান, এই তুমি আমার ময়নাকে দেখেছো? এই ময়নাকে দেখেছো? আমি সেখানে গিয়ে আমি একটু চোখের দেখা দেখি চলে আসবো। তুমি আমাকে নিয়ে যাবে ওখানে? কিন্তু গিয়ে কোনো ফায়দা হবে না, কারণ তোর বোন ময়নাকে বিলকুল চিনতে পারবি না। আমার বোন ময়নাকে আমি চিনতে পারবো না। পারবি কি করে? তোর বোন ময়না এখন ওই গঙ্গার পুরো বস্তাবন্দি লাশ হয়ে ভাসছে। হাসিয়ে দিয়েছো, হাসিয়ে দিয়েছো, বেশ করেছো, বেশ করেছো। আমার ময়না ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে একেবারে ময়না স্বর্গে পৌঁছে যাবে। আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ধরে না, আর বুঝি সে কেঁদে কেঁদে বলে না, তোমাদের মা কোথায় রে? আমাদের মা। ওরে ময়না, আজ তোকে আর আমার মায়ের মতো কাঁদতে হবে না। তুই ওই আন্ধার আকাশের বুকে তারাদের মাঝে মিটে মিটে হাসবি, আর আমি তোর দিকে চেয়ে চেয়ে বলবো, মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়া আমার আর কেউ নেই, সে আমার বড় আদরের ছোট, সে আমার ছোট বড় আদরের আমার তুই তো ডাক্তার ছেলে বাইরে বেরিয়ে এসেছিস। তোমরা ভালো কথা বলেছি, ওই পাগলাটা বাইরে এসে পাগলামি শুরু করলে তাকে চাবুক মারতে মারতে দম করে নিয়ে পৌঁছে দিবে। এই রামদালে চক্র হাত ধোকায় থাকে জানান তো। ভাগলো! ভাই ভাগলো! ভাই বলছে! আমি ময়নার কাছে যাবো, আমি ময়নার কাছে যাবো। তোকে কষ্ট করে ময়নার কাছে যেতে হবে। কেন? প্রয়োজন হবে, যখন সময় হবে তখন আমি ঠিক তোকে ময়নার কাছে পাঠিয়ে দেবো। ওকে রুমে গিয়ে পৌঁছে দে। ডক্টর কি হয়েছে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ করে দেবে তখন তুই তুই একেবারে ধর্মত হয়ে যাবি। আমি সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাই দাদা, আমাকে তুমি বাঁচতে দাও দাদা, আমাকে তুমি বাঁচতে দাও। স্বাভাবিকভাবে বাঁচতে দেবো, তবে তুই যদি তোর সমস্ত কথা মেনে চলিস, আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিস।
জন্য, শুধুমাত্র তোর জন্য আজ অব্দি আমার জীবন থেকে হারিয়ে গেছে। আর তাকে হারিয়ে আমি এত বড় মানুষ হয়ে গেছি। Any cost! আবার আমি বিন্দু অধিকার করতে চাই। তুমি পায়ে পড়ে দাদা, এই অসহ্য যন্ত্রণা থেকে আমার তোমার বাবা মুক্তি দাও। আর আমি অন্ধকার রূপ ছেড়ে বাইরে বেরিয়ে আসবো না দাদা। তুমি যা বলবে আমি তাই শুনবো দাদা। তোমাদের অনুরোধ করে বলছি দাদা, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও দাদা। এখানে কান ধরে পাগলা, ওই অন্ধকার ঘরে বসে প্রাণ ভরে কাঁদছি। মুক্তি, মুক্তি তো মেরে দিলে আমার আকাঙ্ক্ষার বিধে মিটলে মহিলার মতো মৃত্যুর পথই হবে তোর আসল মুক্তি। ওই সরাসরি বাচ্চা হচ্ছে আমার বাবার রক্ষিবার ছেলে, আমার ঠান্ডা বাবাটা। আমার মা বেঁচে থাকা সত্ত্বেও সে এক রক্ষিতা পুষাচার দান করে জন্ম দিয়েছে। এই সারা জীবনের বাচ্চা কম করে। তারপর সেই আমার ঠান্ডা বাবাটা যখন মরে যায় তখন তার অর্ধেক সম্পত্তির বিশাল অংশ এই শাশুড়ের বাচ্চার নামে লিখে দিয়েছে। আর সেই কথা জেনে জানতে পারছে আমার বিরুদ্ধে আমার ভালোবাসাটা প্রত্যাখ্যান করে চলে গেছে। আমি সহ্য করবো না এই অপমান, আমি কিছুতেই সহ্য করবো না। যেমন করে হোক ওই সুবর্ণ বাচ্চাকে আমি কদম করে বস। ও চুল্লা, আরে খবর বলো, খবর বলো চুল্লা। আবার জানি না আমি খাস পাতলা বটে, দেখলাম কি আমার বাবা দপ্তর পেলে আলটা কুস্তার শিকারি ফাঁদে ধরা পড়ে গেছে। না 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 না, এমনি নয়, আলটি নাম চাপা। চাপা আমার এই বকুল চাপার গন্ধ ছড়ানো সোনার গাছ। বকুল চাপার মিষ্টি খুশবুতে জিনিসটাকে মাতোয়ালা করতে আমি সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর দেখলাম ভক্ত দিঘির ওই কালো জল পড়ে কাকে দিকে পাহাড়ি রং ছড়াতে ছড়াতে ভক্ত শুরু করেছে আপনার গোয়াবের ফুল চাপা। আর সেই পাহাড়ি রং যেন সর্বাঙ্গে উঠতে পড়ছে একরাশ যৌবনের শরীরের ভাজে ভাজে জমেছে অসংখ্য মধুবালা মুক্তা। আর সেই আগে আগুন মরে গে চলেছে আপনার যৌবনে যৌবনের ওইদিকে দেখো কৃষ্ণচূড়ার শাখায় বসে কেন দুটো শালিক ভাই পাশাপাশি বসে আছে। এই যে মশাই, আমার কথাগুলো কি কানে যাচ্ছে? আমাকে চেষ্টা করতে দাও।
তাই তো আমার অন্তরে লুকিয়ে থাকা ছবিগুলোকে তুমি বুঝতেই পারো না। বুঝতেই পারো না তোমার ওই শিল্পীর অন্তরে লুকিয়ে থাকা মনের গোপন ব্যথা। তোমার মনের কথা মনের মাঝে তোমরে তোমরে কাঁদবে, তোমার মনের আয়না থেকে চিরদিনের জন্য মুছে যাবে তোমার ভালোবাসার মানুষ নক্ষত্র। তোমার ওই বাবা মেয়েদের সামনে গিয়ে প্রেমের নাটক করবে, তাকে তুমি যৌবনে লোক থেকে বস করতে পারলে ভালো, আর নইলে তাকে তুমি না ওই চাপা সুন্দরীকে কবজা করতে পারলে নক্ষত্র ও আকাশ থেকে আপনার থেকে ছিটকে পড়বে। তোমার কাজে 2000 আপনি ভাববেন না যেমন করে মাটিতে ফোটা চাপা সুন্দরীকে আমি আপনার হাতে দিয়ে দেবো। ভালোবাসা যে তার কাছ থেকে ভালোবাসা পাইনি, ভয় পেয়েছিস তুই প্রত্যক্ষ লাঞ্ছনা, তাই আর ভালোবাসা নয়। এবার আমি বধু খাবো বধু সুন্দরী চৌধুরীর তাজা বধু। তারপর চৌপা সুন্দরী আমি ভোটের বন্ধ বানিয়ে রাখবো, একাধিক ধনকুর জন্য জেনে চিনিয়ে দেবো। আর আমি তো প্রাণের সুবাসিতা হয়ে রাতের পর রাত মোচ করতে মাটি আর আমি বলি নারী তোমাকে বেশি কথা বলতে
ভয় পাচ্ছ মমতা, দেখে নিও আর আমার কিচ্ছু হবে না। তবু আমার এই যাত্রা বাকি দিয়েছে। আমি জানতাম ধ্রুব কখনোই আমাদের নিরাশ করবে না। ধ্রুব যে আমাদের বহু সাধনার সম্পদ, এই স্বপ্ন লাগাতে একমাত্র ধ্রুব তারা। তোমার তুই পৃথিবীর ভীষণ খুশি হতে পারে না গো। খুশি নয় গো মমতা, এখানে আমার জীবনে সব থেকে বড় সান্ত্বনা। মৃত্যুর পূর্বে তার কর্তব্যের একটা অন্তত পালন করতে পেরেছি। তাই তো মমতা, এই মৃত্যুর জন্য আমার কোনো ভয় হয় না। চুপ করো। বছর অন্তত এখন খাস। এবার বলো তুমি বিশ্রাম করবে চলো। কিন্তু যখন শুনবে এত রাত পর্যন্ত তুমি জেগে আছো, তাহলে হয়তো এক্ষুনি এসে বলবে। এ কি বাবা, তুমি ওই অসুস্থ শরীর নিয়ে আপনি এখন এত রাত পর্যন্ত জেগে আছেন? অসুস্থ কোথায় রে ধ্রুব? আমি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। হ্যাঁ, মনে দিক থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হলেও শারীরিক দিক দিয়ে আপনি মোটেও সুস্থ নন। তাই বলছি ছেলে মানুষই না করে আপনি বিশ্রাম নেবেন। চলুন মা, তুমি বাবাকে নিয়ে ঘরে যাও, আমি তোমার বৌমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তোদের দুজনের প্রতি দুজনের অনেক কর্তব্য। সেই কর্তব্য পালন করতে না পারলে কোনো স্বামী স্ত্রী কখনো আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না বাবা। বেশ, তবে তাই হোক মা। তোমাদের আশীর্বাদকে পাথে করে শুরু হোক আমার নতুন পথচলা। কেন আমরা আমার আবার কিসের প্রয়োজন? তুই কি কিছু জেনেছিস? কেমন করে ডাক্তার গিন্নি মা এই একটু মেজুদা বাবু ছোট বাবু পারবো মেজুদা বাবু বলছে অসম্ভব! এত রাত্রে অজ্ঞাত পরিচয়হীনা মহিলার সঙ্গে দাদা দেখা হবে না। আহা, এত ভাষা গরম করছিস কেন? এটা কে? কোথা থেকে বা এসছে? তা আমি কেমন করে জানবো বাবা? জিজ্ঞাসা করলে বলছে আপনার দাদাকে ডেকেছি, আপনার সঙ্গে ভীষণ জরুরি দরকার। আমার সঙ্গে জরুরি দরকার। হ্যাঁ দাদা, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আজ রাত্রে দাদার সঙ্গে কোনো মতেই দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা? আমি তো তোকে বাড়ির ভিতরে নিয়ে এসেছি। কত তুই তাকে বাড়ির ভিতরে এনেছিস কেন? আমি এসে কোনো উপায় ছিল না মেজদা। সে আমার হাত থেকে ধরে বললো তুমি আমার ভাইয়ের মতো। আর তাই তোমার কাছে আমি শুধু একটাই অনুরোধ করছি, তোমার দাদার সঙ্গে একটিবার আমাকে দেখা করিয়ে দাও। তার সঙ্গে দেখা না হলে আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। আরে কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? আমি আমি যে আমার অন্ধবিশ্বাস নিয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম। বলো না, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? বলো না, আমাকে তুমি বলো না। এবং আজই তার পুরো সজ্জা। কেন এসেছো বকুল? কেন তুমি আমার কাছে এসেছো? যাও, চলে যাও এখান থেকে। আর কখনো কোনোদিন তুমি আমার কাছে আসবে না। আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক? এই মেয়েটির সঙ্গে
বাবু আমি যেমন ওখানে তোমার চাকরানি হয়েছিল না এখানেও আমি তোমার চাকরানি হয়ে থাকবো তোমার সব কাজ আমি করে দেবো সব কাজ আমি করে দেবো তা কেমন করে হয় বাচ্চা তুমি তো বিবাহিত নেই মা কেউ নেই সবচেয়ে আমার হারিয়ে গেছে মা আজ আমি একা আজ আমি শুধুই একা তাই আপনার কাছে আমি অনুরোধ করছি মা আমাকে দয়া করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না আপনারা যা বলবেন আমি তাই শুনবো আপনারা যা করে দেবেন আমি তাই করবো শুধু দয়া করে এই বাড়িতে আমাকে থাকতে দিন মা এই বাড়িতে আমাকে থাকতে দিন মা বাবা, আমার মনে হয় এর মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য পূরণের জন্য এ বাড়িতে বিনা মাইনের চাকরানি সেজে থাকতে চায়। একটা না জেনে শুনে একজন ভদ্র মহিলার সম্বন্ধে এইরকম কটূক্তি করা কিন্তু উচিত নয়। নক্ষত্র চুপ কর ভাই আমি যা সইতে পারছি না বকুল আমি তোমায় অনুরোধ করছি বকুল তুমি এখান থেকে চলে যাও আর কখনো কোনোদিন কোনো আশা নিয়ে তুমি এই বাড়িতে এসো না বকুল তোমার আমার ওদিকে সম্পর্ক সব এখানেই শেষ হয়ে গেছে যাও এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও কোথাও যাবে না আসতে যাবো এই বাড়িতেই থাকবে বাবা, কোনো কিন্তু নয় ওর খাওয়ার জন্য যে বেলায় খরচা হবে তারপর মাইনে পেয়ে ঘরে দেবে না আমার উদ্দেশ্য অসত্যি মহান তার বিচার করবো আমি এই যে ভদ্র মহোদয়গণ, দয়া করে আপনাদের বিচার সভাটা ভঙ্গ করবেন কি? হ্যাঁ, আমি। সেই তখন থেকে একটা গায়া চাকরানিকে নিয়ে আপনারা সবাই মিলে যেইভাবে বাড়াবাড়ি করছেন, তাতে মনে হচ্ছে আপনাদের ছেলের বিয়ের চাইতে এই চাকরানিকে পাওয়া আনন্দটাই আপনাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। একটু আস্তে কথা বলবো না বাড়িতে আত্মীয় রয়েছে সবাই শুনতে পাবে পাই পাবে তাতে আমার কি? এই ধ্রুব, শোনো, তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি সারা রাত ফুলসজ্জার ঘরে আমাকে অপেক্ষা করে থাকতে হবে? না, দয়া করে আমার সঙ্গে যাবে। দেবতা! স্বামীকে দেবতা বলে ভাবে এইসব মূর্খ পাইয়া মেয়ের দল আমার মতো উচ্চশিক্ষিতা শহরের মেয়ের কাছে স্বামী হলো বন্ধু। চমৎকার বৌমা চমৎকার তোমাদের শিক্ষার ছাত্র সিলেবাসের সাথে তোমাদের রুচি আর ওদের সিলেবাসটাও তোমরা পাল্টে ফেলেছো বাবা, জানিস তো মৃত্যু সজ্জায় শুয়ে আমি স্বপ্ন দেখেছিলাম আমার ভুবন বিয়ে হবে মনের মতো বৌমা আনবে আমার কথা রাখতে তুমি ওই বিয়ে করলো কিন্তু যাকে নিয়ে এলো সে বৌমা নয় একটা বোমা আমাকে এত বড় অপমান! সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা সেটা নিজেকে আদায় করে নিতে হয় আশা করি সম্মান দেওয়া এবং নেওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন বলি এইভাবে আমাকে অপমান করার কারণটা কি শুনতে পারি? সব কিছু অনর্থে মূলে এই চাকরানিটা। দাঁড়া, তোমাকে আজ এখনো বলছি এই চাকরানিটাকে দাঁড়াও, নইলে কিন্তু এই সংসারে অশান্তির ঝড় বয়ে যাবে। আমি বললাম, শোনো ধ্রুব, তোমাকে আমি 10 মিনিট সময় দিয়ে গেলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি যদি আমার রুমে না আসো তাহলে তোমার বাবার সাথের বৌমা সত্যিকারের বোমা হয়ে
দেরি হলে বৌদি বলে আমার হাতে অনেক বেশি করতে, আমার হাতে অনেক বেশি অপমান করে বসতে। তাই বলছি তুমি একটা রিপোর্টের মতো রামুদা কোনো সচ্চার ঘরে যাও, তুমি কোনো সচ্চার অসম্ভব। যা মনের সঙ্গে মনের তুলনা নেই, যা চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানান, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলাম, আমি কি স্ত্রীর মর্যাদা দিতে আমি পারবো না। ঠিক বলেছো বর্দা, তুমি ঠিক বলেছো। তোমার জীবনের এই মহা সমস্যার কথা আর কেউ না জানলেও আমি তো জানি। ভাই সব কারণ দিয়ে আমি তোমাকে বলে যাচ্ছি দাদা, তুমি একটা ডিসিশন নাও, কাকে তুমি আপন করে নেবে? তোমার ওই যোগিনী সাক্ষী স্ত্রীকে নাকি এই ভালোবাসার সিঁদুরকে? ওরে নক্ষত্র, তোকে আমি কি করে বোঝাই ভাই, আমার কাছে ওই অতি সাক্ষী স্ত্রীর যে আমার ভালোবাসার দাম যে অনেক বেশি রে ভাই। তুমি চুপ করো গো, তুমি চুপ করো, আমি যা শুনতে পাচ্ছি না, তুমি দয়া করে চুপ করো। আমি মহা অন্যায়, আমি যে স্ত্রীর মতো তোমার ভালোবাসাকে খুন করেছি। তুমি আমায় অভিশাপ দাও, তুমি আমায় অভিশাপ না না, ও কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না, তুমি এক্ষুনি যাও। তোমার জন্য তোমার স্ত্রী অপেক্ষা করে আছে। আজ তোমার ফুল সজ্জা। কুকুর, তুমি নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিলে তোমার কি দরকার? আমি যে তোমার স্ত্রী, তবে স্বামীর শুভ কাজে সম্মতি দেয়া যে স্ত্রীর কর্তব্য। তুমি ভেবো না গো, তোমার আমার সম্পর্ক স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ জানবে না। তোমাকে আমি অনুরোধ করছি, তুমি আমি আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকবো। যাও তুমি যাও, তুমি তোমার বোর কাছে যাও, তুমি তোমার বোর ঘরে যাও। আমি তোমাকে ছেড়ে বিউটির কাছে যেতে পারবো না। আমার মাথা দিবি রইল, তুমি এক্ষুনি ওখানে যাও, না হলে তুমি আমার মুখ দেখবে। বেশ বকুল, তবে তাই হোক, তোমার চোখের জল দিয়ে দেখাও এই তোমার জীবনের ইতিহাস, আর তোমার ব্যর্থ জীবনের হাহাকার হোক তোমার সত্যার উপহার, আর তোমার জীবনের কান্নার হোক আমার ফুল সজ্জার
ওই, কোথায় আমার বকুল? আমি যে ভিতর থেকে স্পষ্ট তার কণ্ঠের বাবা ডাক শুনতে পেলাম। তুমি কি আমায় আসতে দেরি হয়েছে দেখি সে কোথাও লুকিয়ে পড়েছে? আমায় অবাক করতে একটু হয়তো সে ছুটে এসে আমায় জড়িয়ে ধরে চিৎকিত করে হেসে উঠবে। আমি বলো এই মানে না না অযথা দিদির কথা ভাবতে পারো অযথা দিদির কথা ভাবতে পারো অযথা নয় রে মা অযথা নয় রে মা। আর 7 দিন হয়ে গেল মেয়েটাকে কেমন আছে, কিভাবে আছে, তার কথা ঈশ্বরই জানে। আমি বলছি দিদি নিশ্চয়ই ভালো আছে শ্বশুর বাড়ির লোকেরা ওকে নিশ্চয়ই আশ্রয় দিয়েছে তা না হলে দেখতে আমি কবেই চলে আসতাম মায়ের কথা, আমার বকুল ভালো আছে। হ্যাঁ রে মা, কতদিন মেয়েটাকে দেখিনি, মনটা বড় ছটফট হচ্ছে। তাছাড়া বিয়ের পর মেয়ে জামাইকে একসঙ্গে শ্বশুর বাড়িতে আসতে হয়। আমি বরং এখনই কি হলো বাবা শ্বশুর বাড়ি যাওয়ার সময় আমার বকুলকে আমি কোনো কিছুই দিতে পারিনি। তাই তো ওর জন্য আর যদি আমি একটা ভালো শাড়ি আর ধুবোর জন্য যদি একটা সস্তা পাঞ্জাবি নিয়ে যেতে না পারি তাহলে আমি তো ভীষণ ছোট হয়ে যাবো রে মা। অথচ আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি এক কাজ করলে হয় না বাবা মায়ের যে সোনার বালা দুটো আছে ওই দুটো বিক্রি করে না অভাবের কারণে তোর মায়ের গয়নাগুলো আমি সব বিক্রি করে দিয়েছি, কিন্তু তার এই শেষ স্মৃতি চিহ্নটুকু আর আমি মুছে ফেলতে চাই না মা, আর আমি মুছে ফেলতে চাই না। তবে তাই হবে তবে আমি বলছি আজ না পারলেও যখন দিদি জামাই বাবু এই বাড়িতে আসবে তখন আমার শ্বশুর বাড়ি যাবে তখন তাদেরকে নতুন জামা কাপড় পরে পাঠাবে আর ততদিনে আমার হাতে নিশ্চয়ই কিছু টাকা হয়ে যাবে ঠিক বলছিস মা, হাতে 2 দিন সময় পেলে আমি ঠিক টাকা জোগাড় করে নেব। আমি তাহলে বেরোচ্ছি না মা, সম্ভব হলে আমি কালে ওদেরকে সঙ্গে করে নিয়ে আসবো। আর তুই বিমানের হাতে আমি বাজার করে পাঠিয়ে দেব, আর তুই যেন আগে থেকে সব রান্না বান্না করে রাখবি। আমি আসি রে মা, আমি এখন আসি। দিদি আসবে কতদিন পর আমি আমার দেবদিদিকে দেখবো আর ধ্রুবদা না এখন তো ধ্রুবদা না সে এখন আমার জামাই বাবু আর জামাই বাবু এলে আমি তাকে বলবো অভাগন যে দিতে যায় সাগরও শুকায়া যায় কে দিদি ফুল চাপায় না বকুল কি যাই এখানে আপনার যারে চাই যারে পাই চাই পাই না পাই আমি কিন্তু আপনাকে চাই না এই মানে আমি কিসে ফুল ভালোবাসি তাই না এই ফুল দিয়ে আমাকে আমি আপনি কে আর বলুন তো আজকে
মতো ওই সিঙ্গাপুর যাত্রা দলে আমি কমিটিয়ানে করি। তাই এখানে কেন? আমি এই লোক মুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার জন্য একটা চক্ষু পাত্রের সন্ধান করছে, তাই আমি নিজেকে যথাযোগ্য মনে করে আপনার কাছে উপস্থিত হয়েছি। আমি সুদর্শন, আমি সুশাসন, আমার মধ্যে অনেক গুণের ভর আছে। তাই আমি ভালো নাচতে পারি, ভালো গাইতে পারি। এমনকি ওই অর্ধেক ক্যান্সার সঙ্গে নির্ভর করে এমন একটি আইটেম পেশ করবো না, যা দেখে আমার একদম তার চোখ বেড়ে যাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এগুলো আমি গেছ নাচি। ও তোমার তুলতুল জায়গায় থাকো, গান ভালো শুনে চলে আপনার কাজ আপনার গান বয়সে চলবে। আপনি এখন এখান থেকে যান, বাবা বাড়িতে যান। আগে বলুন আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ হয়েছে তাহলে একটু মিষ্টি মুখ করা। এমনিতে আপনার যা মিষ্টি কথাবার্তা, তারপরে যদি মিষ্টি মুখ করা যায় তাহলে তো একেবারে মিষ্টি ছড়াছড়ি হয়ে যাবে। আপনি এখন এখানে যান, আমার অনেক কাজ আছে। তাহলে আমি আসি। তুমি বরং তোমার বাবাকে এই আমাদের মতামতের ব্যাপারটা তুমি বুঝিয়ে বলবো। জানো আমার জন্য আমি আসবো, আমি সাথে কোনো মাথা দিয়ে আসবো, আমি বলবো ওই দরজা খুলে দেখুন তাদের আমাকে বলো দাদা। সেদিন আমি তোমার জন্য মালা সাজিয়ে রাখবো, মালা গেঁথে রাখবো, তাও আবার জুতোর মালা, বুঝেছো? তোমার দেওয়া জুতোর মালা আমি ফুলের মালা ভাবে গলায় পরে নেবো চাপা। একই, আবার তুমি এখানে এসেছো? নেই নেই এই রে, আজ আমি তোমার সাথে আপনার আজ আমি তোমার সাথে আসলাই করতে আসি। এসেছি তোমার ইনকাম, শূন্য হৃদয় আমার শূন্য হৃদয়ে তোমার। জুটা বাবু, আমি জানি আমি জানি আপনার আশা আমার আত্মায় কখনো আমার হৃদয়। আমার হৃদয়ের সঙ্গে চিরাগ জ্বালাতে পারবে না। আমার মতো ভক্ত আছে আমার মতো বলতেছে কখনোই তোমার দিলের মধ্যে আসন পেতে পারে। আমি বিরাট আপনি ফিরে যান জুটা বাবু, সেখানে চলে যান। আপনি এখান থেকে চলে যান। তোমার খুশির কারণ হয়ে তোমার চোখের কারণে ঠিক আমি আমি তোমার সামনে আসি। দূর থেকেই তোমাকে আমি দূর থেকেই তোমাকে আমি তোমার তাই দেখো, মা বাগবতী মা হ্যাঁ সাধু কিবা তোমরা জানো না তুমি হয়তো জানো না আমি এখন একটা চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো? আমার অঙ্গের বস্ত্রে করে একটা লেডি গার্ডের পোস্ট খাই। আপনাদের মধ্যে হবে আর তোমার চাকরি করতে ভর্তি হলে আমার সঙ্গে যেতে পারে তুমি আমার সঙ্গে যেতে পারো। সত্যি সত্যি আমার চাকরি হবে? হবে কি না তা লেকিন বসকে আমি লেকিন বসকে আমি সব বলে বস বলেছে
চাকরিটা তোমার জরুর হয়ে যায়। ইউনিভার্সিটিতে পাশ করলেই চাকরি, এত সম্ভাবনা কি আমার আছে? কিন্তু চাকরিটা আমাকে পেতেই হবে, যেমন করেই হোক ওই চাকরিটা আমাকে পেতে হবে। তাই তো বাবাকে আমাকে বলে রাজি করাতেই হবে, বাবাকে রাজি রাখাটাও আমাকে রাজি করতে হবে। হ্যাঁ, কি বলবে বাবাকে? না মানে নক্ষত্র না, আমি বলছিলাম আমি যদি হঠাৎ চাকরি পেয়ে যাই। চাকরির ক্ষেত্রে আজ আমি তোমায় কোনো বাধা দেবো না চাপা, কিন্তু যেদিন তুমি আমার সঙ্গে ঘর বাঁধবে সেদিন হবে তোমার চাকরি পরের ছুটি। নক্ষত্র না, শেষে ক্লান্ত পুরুষ যখন ঘরে ফিরবে, নারী তার সেবা ভালোবাসা দিয়ে পুরুষের সেই ক্লান্তিকে দূর করবে। আমার অন্যায় হয়ে গেছে নক্ষত্র না। আমার প্রিয়া ভুল হতে পারে, কিন্তু অন্যায় হতে পারে না চাপা। সেই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি। পিছনে দরজা দিয়ে হ্যাঁ, তোর জন্য তো সবসময় সামনে দরজা খোলা আছে। ইচ্ছে করলে তুই সেই দরজা দিয়ে করে নিতে পারিস। দাদা তুমি তোর যাতে পথ চিনতে ভুল না হয়, তাহলে তোমাকে চলে এলাম, তোকে পথ চাচ্ছি দিতে পারি। এখন বল, তুই কোন কোথায় বলতে চাস? নাকি মরণের কোথায়? তার মানে তার মানে তার মানে তুই যদি আমার সমস্ত কথা মেরে নিয়ে তোর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল, হয়তো জীবনের পথটায় আমি সুখ শান্তি আনন্দ কানাই কানাই ধরে। আর তুই যদি সম্পত্তির মোহে আমাকে অগ্রাহ্য করিস, তাহলে তোকে ময়নার মতো আমি মরণের পথ ঠেলে দেবো। তুমি কেমন করে ভাবনা দাদা? মৃত্যুর ভয়ে ভীত হয়ে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে আমি পথের ভিখারি হয়ে আরে আমি তোকে আমার নিজের চেয়েও বেশি
আমি অনেক সুখ থাকবো। তুই এবার ভাই, তুই কষ্ট পেলে আমি কত কষ্ট পাই বলবো। আমি তোমার ভাই, আমি কষ্ট পেলে তুমি প্রচন্ড কষ্ট পাও, তাই না দাদা? কিন্তু দাদা, আমার মহিলাও তো ছিল তোমার বোন। সেই বোনকে তুমি নিজের হাতে বাবা তুমি খুন করলে, তখন তো তোমার এতটুকু কষ্ট হলো না দাদা? আমি কি করলে? সেদিন যে আমি নেশা করেছিল, একটা নেশায় আচ্ছন্ন হয়ে আমি কখন যিনি করে বলছি মিথ্যে কথা! মহিলা বেঁচে থাকলে তার পৈতৃক সম্পত্তির একটা মোটা অংশ ভাগ পেয়ে যেত। তাই তুমি দুস্থ মস্তিষ্কে তাকে ক্ষমা তুমি খুন করেছো। আমাকেও তুমি খুন করতে! যদি না বাবা আমার নামে আলাদা মেইলি করে না যেতে। তখন আমি করে কিন্তু এবার আমি সত্যি সত্যি তাকে ফোন করে থাকবো। তুমি কখনই পারবে না দাদা, কারণ ওই বইয়ে স্পষ্ট লেখা রয়েছে যে আকস্মিকভাবে মৃত্যু হলে আমার সম্পত্তি সরকারে বাজেট চলে যাবে। তাই তুমি কখনোই আমার সম্পত্তি লিখে দিতে পারবে না, আর আমি করবো না, আমাকে মারতেও পারবে না। অন্ধবিশ্বাস নেই, তুই পুরো থাক। আর আমি তোর অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, যেভাবে হোক যেমন করে হোক তোর এই সম্পত্তি আমি ছিনিয়ে নেবই। এতক্ষণ কোথায় ছিনিয়ে যাচ্ছে? এই পাগলটা পাগলামো করছে, আর তুই কেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? না মানে ওর ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল, তাহলে ও বাইরে এলো কি করে? নিশ্চয়ই কেউ দরজাটা খুলে দিয়েছে। এই বাবা, বল কে তোর দরজা খুলে দিয়েছে? আমার দরজাটা যেমন খুলে দিয়েছে, এবার তোমাদের মরণের দরজা খুলে দেবে। সেই মরণের দরজা দিয়ে তোরা একেবারে পৌঁছে যাবে তোমার দক্ষিণ দুয়ারে। ও পাগলা আমি সহ্য করেছি, আর সহ্য করার মতো ধৈর্য হবে। তাই মনে মনে এই দলের কাছে তুই সই করবি, কত পারিস পাগলা মুখর, কেউ তোকে কিচ্ছু করবে না। তুই যদি আমার সমস্ত কাজ মেনে নে, তুই সম্পত্তি আমার নামে লিখে দিস, তাহলে তোকে আমি না 5 বছরের মধ্যে নয়, 2 বছরের মধ্যে আমি দ্বিগুণ সম্পত্তি তোর নামে লিখে দেবো। তারপর তুই আমার কাছে যাবি, দাবি পোশাক করতে পারি। ভালো হবে না? কি হচ্ছে? কি হচ্ছে? আমি তখন অনেক বড় লোক হয়ে যাবো। আমার মাথা তখন আকাশে থেকে যাবে। আমার একটা আলিয়া নয়, আর একটা আলি কন্যাকুমারী লম্বা হয়ে যাবে। এই সহজ কথাটা এতদিন আমি বুঝতে পারিনি বলেই তোমার সাথে বুঝি দাদা। আরাম করো না, আরাম করো না। দাও 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 দাদা। হ্যাঁ দাও দাও দাও। একটা সই, মাত্র একটা সই, অনেক সুখ, অনেক আনন্দ এনে দেবে। আর এনে দেবে আমার মস্ত বড় লোক হওয়ার সুযোগ। এই বলে সই করছি, এই বলে সই করছি। আমি শেষ করে দেবো, আমি জানতে তোকে আমি বুঝে ফেলবো। না হোক না, এত বড় ভুলামি করবেন না। আপনি যা করতে চাইছেন, আসলে কিছু বিষয় আপনার কষ্ট হবে। ওকে আমার সামনে থেকে নিয়ে চলে যাও। ওকে আমি সহ্য করতে পারছি না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। ভাববেন না তো।
করবো। You are right. মুক্তি, হ্যাঁ, মুক্তি তোকে দিতে পারবো। আমার আকাঙ্ক্ষায় ফেলে বেটবে মৃত্যুর পঙ্ক্তি হত্যা আশ্রয় করতে কিভাবে মিটবে আমার সেই